জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতবিরোধে উত্তপ্ত হচ্ছে রাজপথ। সংকট বাড়ার শঙ্কা, খোদ রাজনীতিকদেরই। অনিশ্চিত গন্তব্যে যেতে পারে রাজনীতি, সতর্কতা বিশ্লেষকের। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙায় তৃতীয় দিনের কর্মসূচি। 1 ঘন্টা আটকে রাখার পর মহাসড়কের দুপাশে অবস্থান স্থানীয়দের। যান চলাচল স্বাভাবিক। রাকসু নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি নিয়ে শিক্ষার্থীদের মন জয়ের চেষ্টা। চাকসুতে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষ হচ্ছে আজ। চট্টগ্রাম বন্দরের নতুন শুল্ক পদ্ধতি কার্যকর। কন্টেইনার ওঠানামা সহ সকল সেবার ট্যারিফ বাড়ল 25 থেকে 50%। 17টি আন্তর্জাতিক বন্দর পর্যালোচনা করেই নির্ধারণ। এবং উজানের ঢলে ফুলে ফেপে উঠেছে তিস্তা। 5 জেলার নিচু এলাকা প্লাবিত। আমন ধান ও আগাম সবজি নিয়ে বিপাকে কৃষক। ব্যারেজের জলকপাট খুলে নিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর মতবিরোধে রাজনীতিতে বাড়ছে অনিশ্চয়তা। বিশেষ করে সাংবিধানিক বিষয়গুলোর সংস্কার কিভাবে হবে তা নিয়ে এখনও বিপরীতমুখী অবস্থানে অনড় দলগুলো। সংস্কারের আলোচনা থেকে কর্মসূচি গড়াচ্ছে রাজপথে। বিশ্লেষক বলছে, দলগুলো এক জায়গায় আসতে না পারলে ব্যর্থ হবে ঐক্যমত্য কমিশনের উদ্যোগ। অনিশ্চিত গন্তব্যে যাবে রাজনীতি। ফারুক ভাইয়ের অভিনয় রিপোর্ট। প্রাথমিক পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে সংস্কার প্রশ্নে ফেব্রুয়ারি থেকে দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে আসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। জুলাইয়ের মধ্যে সনদ চূড়ান্ত করার কথা বলা হলেও এখনও তা আলোর মুখ দেখেনি। 7 মাসের দেন দরবারে মৌলিক অনেক ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আনতে পারেনি কমিশন। ফলে আরও এক দফা বাড়াতে হয় কমিশনের মেয়াদ। সংস্কারের কার্যক্রমে এগিয়ে যেতে পারি। ঐক্যমত্য কমিশনের অনেক প্রস্তাবে যেমন বিভিন্ন দল দ্বিমত জানিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে, তেমনি সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। এখনও আগের অবস্থানে অনড় দলগুলো। সংবিধান সম্পর্কিত সংস্কারের প্রতিষ্ঠিত পদ্ধতি সংসদের বাইরে যেতে নারাজ বিএনপি। প্রয়োজনে সুপ্রিম কোর্টের মতামত নেয়ার পক্ষে দলটি। বিপরীতে সাংবিধানিক আদেশে সংস্কার চাই জামায়াত সহ কিছু দল। আর এনসিপির দাবি গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে কোনো অনির্বাচিত ব্যক্তি বা অনির্বাচিত গোষ্ঠী বা কোনো দল সংবিধান সংশোধন করতে পেরেছে। সুতরাং সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত প্রতিনিধিদের। অধ্যাদেশ জারি করে, স্পেশাল সাংবিধানিক অর্ডার জারি করে সংবিধান সংশোধন করার চিন্তা করা মোটেই সঠিক হবে না। দেশের মানুষ সংস্কার চায়, সংস্কারের ভিত্তিতে নির্বাচন চায়। সংস্কারের ভিত্তিতে নির্বাচন করতে হলে আইনি ভিত্তি দিতে হবে। আমরা প্রথম বলছি যে সাংবিধানিক অর্ডারটা আসুক, তারপরে সময় থাকলে গণভোট দিবে। সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো যদি সংশোধনী দিয়ে এটাকে নিয়ে আসা হয়, তাহলে এর আগে যেমন অনেকগুলো সংশোধনীকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে এবং সেগুলোকে বাতিল করা হয়েছে, তো সেরকম ধরনের একটা পরিস্থিতি ভবিষ্যতে তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে গণপরিষদই সব থেকে ভালো উপায়। পরস্পর বিরোধী অনড় অবস্থান এখন আর কেবল আলোচনার টেবিলই সীমাবদ্ধ নয়। দাবি আদায়ে চলতি সপ্তাহেই অভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামছে জামায়াত সহ সমমনা কয়েকটি ধর্মভিত্তিক দল। নতুন এই মেরুকরণ যে সংকট বাড়াতে পারে সে শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না রাজনীতিকরাও। নানা ধরনের কথা বলে এখন দেশের মধ্যে একটা জট সৃষ্টি করেছে। যেসব কথা আগে এই অভ্যুত্থানের আগে কোনোদিন শুনি নেই, সেই ধরনের সরকার ব্যবস্থা তার প্রবর্তন করতে চায়। শান্ত একটা পরিবেশে যখন আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে চাই, তখনই এই নির্বাচনকে বিলম্বিত অথবা বিলুপ্ত করার জন্য এই কতগুলো দল তারা এসব কথা বলছে। আমরা সেটা চাই না। দেশ ঝুঁকিতে পড়ুক সেটাও চাই না। দেশ আবার আগের সেই স্ট্রাকচারে সামনে আগাক এটাও আমরা চাই না। আমরা চাইব কোনটা, রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনার ভিত্তিতে ঐক্যমত পৌঁছতে হবে। এখানে সরকারের একটা ভূমিকার বিষয় রয়েছে, তাদেরকেও সংস্কারের বিষয়ে একটা পজিটিভ অবস্থান নিতে হবে। তো সরকার যদি সেই দৃঢ়তাও রাখতে পারেন, তাহলে একটা আমরা একটা উত্তরের দিকে যেতে পারবো। বিশ্লেষকরা বলছেন, মতবিরোধ টেবিল থেকে যেভাবে রাজপথে গড়াচ্ছে তাতে নির্বাচন হয়ে যাচ্ছে শর্তযুক্ত, আর রাজনীতি যাচ্ছে অনিশ্চিত গন্তব্যে। যদি সমঝোতা না হয় তাইলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা অনিশ্চিত অবস্থা। জামায়াত সহ ইসলামী দলগুলো তারা রাজপথে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে।
তো এই অবস্থায় তো ভিন্ন মত শুধু স্পষ্ট না, আলাদা মেরুতে অবস্থান করছে। এই অবস্থায় জাতীয় ঐক্যমত্য কমিশনের যে প্রয়াস গত কয়েক মাস যাবত, সেটা ব্যর্থ হয়েছে বলেই মনে হয়। সংস্কার বাস্তবায়ন ইস্যুতে দলগুলোর সঙ্গে বুধবার আবারও বসতে পারে ঐক্যমত্য কমিশন। কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুরের ভাঙায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে টানা তৃতীয় দিনের কর্মসূচিতে স্থানীয়রা 1 ঘন্টা সড়ক আটকে রাখার পর দুই পাশে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ফরিদপুরের ভাঙায় আছেন সহকর্মী সজল শিকদার। সরাসরি যাচ্ছি তার কাছে। সজল, দাবি আদায়ে ফরিদপুরের ভাঙ্গা রাজপথে আজও কিন্তু রয়েছে এলাকাবাসী। তাদের দাবি ফরিদপুর 4 আসন থেকে যে ভাঙ্গা উপজেলার যে আলগি এবং হামিরদি ইউনিয়ন দুইটি কেটে নেওয়া হয়েছে, সেই দুইটি ফরিদপুর 2 আসনে সংযুক্ত করার প্রতিবাদে এবং পুনর্বহালের দাবিতে কিন্তু আজও এই রাজপথে কিন্তু অবস্থান করে বিক্ষোভ করছে এই স্থানীয় এলাকাবাসী। সকাল 8টার দিকে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে কিন্তু এই এলাকাবাসী। পরবর্তীতে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে 1 ঘন্টা পর তারা কিন্তু এই মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় এবং তুলে নিয়ে তারা কিন্তু ঠিক রাজপথেই রয়েছে এবং সড়কের পাশে দাঁড়িয়ে তারা বিক্ষোভ করছে এবং বিভিন্ন স্লোগানে কিন্তু তারা দিচ্ছেন এই মুহূর্তে। এবং তাদের দাবি হচ্ছে যে এই দুইটি ইউনিয়ন ফরিদপুর 2 আসনে থেকে কেটে পুনরায় ফরিদপুর 4 আসনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করতে হবে। পাশাপাশি এই যে আন্দোলনের যিনি সমন্বয়ক ছিলেন আলগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে একটি মামলা দিয়ে এবং 90 জনকে কিন্তু ওই মামলা নাম উল্লেখ করে আসামি দেওয়া হয়েছে এবং 150 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ঠিক এই দ্রুত এই মামলা প্রত্যাহার এবং এই চেয়ারম্যানের মুক্তি এবং এই নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেই দিকে খেয়াল রাখবে প্রশাসন, এমনটাই কিন্তু দাবি করেছে এই এলাকার মানুষ। এবং এই দুইটি ইউনিয়ন ফেরত না দেওয়া পর্যন্ত তারা কিন্তু এই রাজপথে থাকবে এবং আন্দোলন চালিয়ে যাবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতকালকে যে ইউনো অফিস এবং নির্বাচন অফিসে যে হামলার ঘটনার পরে কিন্তু ঢাকা রেঞ্জের ডিআইজি এবং জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জেলা প্রশাসক জানিয়েছেন যে আগামী 2 দিনের মধ্যেই সার্ভে করে ইসির প্রধান কর্মকর্তাদের কাছে এই বিষয়টি তদন্ত প্রতিবেদন পাঠাবেন, যাতে দ্রুত তারা তাদের এই যে যাদের যে যৌক্তিক দাবি সেই যৌক্তিক দাবিটা যাতে তারা পুনরায় যাতে ফরিদপুর 4 আসনে 2টি আসন এই সংযুক্ত হয় সেই ব্যাপারে কিন্তু তিনি ব্যবস্থা নেবেন। আর স্থানীয়রা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে তারা কিন্তু এই রাজপথে থাকবেন। এই ছিল ফরিদপুরের ভাঙ্গা থেকে আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম ফরিদপুরের ভাঙা থেকে। রাকসুতে প্রচারণায় ব্যস্ত সবাই পার করছেন প্রার্থী ও সমর্থকরা। অন্যদিকে চাকসুতে আজ শেষ হচ্ছে মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমাও। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থীরা। হল, ক্যাফেটেরিয়া, লাইব্রেরি কিংবা চায়ের দোকান সব জায়গায় নির্বাচনী আমেজ। নানা প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা উৎসব মুখর পরিবেশে উত্তোলন করছে মনোনয়নপত্র। 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচন প্রচারণায় সরগরম রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষ হচ্ছে আজ। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন তারিফ রহমান। সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে। রকি, 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন, সেই উপলক্ষে এখন প্রার্থীদের প্রচারণা চলছে। সকাল 10টার পর থেকেই প্রার্থীরা প্রচারণায় নেমে পড়েছেন। আমরা কিছু প্রার্থী দেখতে পাচ্ছি, তারা কিন্তু এই প্রচারণায় কিন্তু এখন শুরু করেছেন এবং এটি সায়েন্স বিজ্ঞান ভবনের সামনে তারা এই প্রচারণাগুলো চালাচ্ছেন। তারা যেটি বলছেন যে আসলে তারা নানা ধরনের ইস্তেহার ঘোষণা করছেন এবং প্রার্থীরা আসলে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এই প্রতিশ্রুতি দিয়ে আসলে তারা ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। আপনারা জানেন যে এবার রাকসুতে মোট 28,900
5 জন ভোটার এখানে রয়েছে এবং 28,905 জন ভোটার এখানে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে 23 জন প্রতিনিধি রাকসুতে নির্বাচিত করবেন এবং এই রাকসুতে এখন পর্যন্ত সর্বশেষ 247 জন প্রার্থী এখানে রয়েছেন। এর মধ্যে ভিপি পদে রয়েছেন 18 জন, জিএস পদে রয়েছেন 13 জন এবং এজিএস পদে 16 জন প্রার্থী সহ 247 জন প্রার্থী রাকসুতে নির্বাচন করছেন। পাশাপাশি এখানে সিনেটে প্রতিদ্বন্দ্বিতা করছেন 58 জন প্রার্থী এবং হল সংসদে 597 জন প্রার্থী এখানে রয়েছেন। আপনারা জানেন যে গতকাল আমরা জানতে পেরেছি যে প্রার্থীতা আসলে অনেকেই কিন্তু প্রার্থীতা না করার কারণে মেয়েদের হলগুলোতে, বিশেষ করে নারী হলগুলোতে অনেক 42 জন কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়ে গেছেন। সব মিলিয়ে আসলে রাকসুতে আসলে ঘিরে নারীদের মধ্যে যে অংশগ্রহণ করার যে প্রবণতা, ভোটে প্রার্থিতা নেয়ার যে প্রবণতা, সেটি কিন্তু কিছুটা কম লক্ষ্য করা গেছে। তারপরেও বেশ কয়েকজন নারী প্রার্থী আছে এখানে, ভিপি প্রার্থী সহ জিএস প্রার্থী সহ নারী প্রার্থীরাও এখানে আছেন এবং তারা আশাবাদী যে এবার সাইবার বুলিংয়ের যে শিকার হয় সেই কারণে আসলে এবার নারী প্রার্থী কম দাঁড়িয়েছে, এমনটি আসলে তাদের ভাষ্যমতে। তারা তো যেটি বলছেন যে তারপরেও তারা এসবকে আসলে এড়িয়েই কিন্তু এসেছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন এই বিষয়গুলো দিকে আসলে ব্যবস্থা নেয় এবং সকলে যেন প্রচারণা নিয়ম মেনেই চালায়, এখানে যেন কোনো ধরনের অবৈধ টাকার ঝনঝনানি না থাকে, সেই বিষয়গুলোর দিকে আসলে প্রার্থীরা খেয়াল রাখার কথা বলেছেন। এবং এখানে যারা নির্বাচন কর্মকর্তা আছেন তারাও বলেছেন এখানে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে তারা প্রস্তুতি নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত রাকসুর সর্বশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেখানে আছেন সহকর্মী তারিফ রহমান, তিনি জানাবেন সেখানকার খবর। আজ বেলা 3:30টায় শেষ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ও হল সংসদ নির্বাচনে। আগামীকাল ফর্ম জমাদানের কার্যক্রম চাকসুতে কিনেছেন 93 জন প্রার্থী এবং হল সংসদে কিনেছেন, ছেলে হল সংসদের জন্য মনোনয়ন কিনেছেন 26 জন এবং মেয়ে হল সংসদের জন্য মনোনয়নপত্র কিনেছেন 46 জন। তো আজকে সকাল 9:30 থেকে মনোনয়ন বিতরণ কার্যক্রম চলছে। তো এখন পর্যন্ত আমরা দেখছি যে শিক্ষার্থীরা, যারা মনোনয়ন প্রার্থী, তারা আসছেন এবং মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন। তো গত 2 দিনে যেই প্রার্থীরা মনোনয়ন ফর্ম নিয়েছেন তার মধ্যে 2 জন প্রার্থী ইতিমধ্যে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন এবং এই যে চাকসু নির্বাচনে 26টি পদ এবং হল সংসদে রয়েছে 16টি পদ এবং 26টি পদে বিপরীতে এখন পর্যন্ত 169টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এবং হল সংসদে যে 16টি পদ, সেখানে 16টি পদের যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। তার আগে যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। চট্টগ্রাম বন্দরে জাহাজ ভেড়ানো থেকে শুরু করে কন্টেইনার ওঠানামা সহ যাবতীয় সেবার বিপরীতে 30 থেকে 50% পর্যন্ত ট্যারিফ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। দীর্ঘ 39 বছর পর এই ট্যারিফ বাড়ানো হলেও ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বেড়ে যাওয়ার শঙ্কা ব্যবসায়ীদের মাঝে। বিশেষ করে জাহাজের অবস্থানকালীন 12 ঘন্টার জন্য বাড়ছে 100% আর 36 ঘন্টার জন্য বেড়েছে 900% পর্যন্ত। শাখাত ত্রিপুর ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দেব। অবশেষে মঙ্গলবার ভোর থেকে কার্যকর হলো চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত নতুন ট্যারিফ সিস্টেম। নতুন এই ট্যারিফ অনুযায়ী পাইলটিং চার্জ $800 এবং প্রতিবার জাহাজ টেনে আনার ট্রাক চার্জ 615 থেকে শুরু করে $6,830 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কন্টেনার ওঠানামা থেকে শুরু করে অন্যান্য সেবার ট্যারিফ বেড়েছে 25 থেকে 50% পর্যন্ত। বন্দর ব্যবহারকারী যারা আছে তাদের সেবা প্রদান যেন আমরা স্মুথলি করতে পারি, তাদের জন্য যেন আমরা ফ্যাসিলিটিসগুলো নির্মাণ করতে পারি, চট্টগ্রাম বন্দরের যেন এফিসিয়েন্সি বাড়ে। চট্টগ্রাম বন্দরে বাড়তে জাহাজের অবস্থানকালীন সময়ের ট্যারিফ লাগামহীনভাবে বাড়ানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন শিপিং ব্যবসায়ীরা। আর এতে আমদানি খরচ বেড়ে যাওয়ায় ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়ানো শঙ্কা তাদের। তবে বন্দরের দাবি প্রতি কেজিতে বেড়েছে মাত্র 12 পয়সা। ইনক্রিজ যেটাই হবে না কেন, সেটা শিপিং এজেন্টের প্রিন্সিপাল না, সেটা তাদের ফ্রেডের সাথে, জাহাজের ভাড়ার সাথে সংযুক্ত করে নেবে।
টেরিফ বাড়ানোর ক্ষেত্রে বন্দরে কনসালটেন্ট হিসেবে কাজ করেছে স্পেনের প্রতিষ্ঠান আইডম। এশিয়ার 10টি সহ 17টি আন্তর্জাতিক বন্দরের কার্যক্রম এবং ট্যারিফ পর্যালোচনা করে চট্টগ্রাম বন্দরের ট্যারিফ নির্ধারণ করা হয়েছে। অবশেষে 30 থেকে 41% পর্যন্ত ট্যারিফ বাড়ানো হয়েছে। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন ট্যারিফ বাড়ানোর সাথে সাথে বাড়াতে হবে বন্দরের সেবা, আধুনিকায়ন করতে হবে যন্ত্রপাতির। চট্টগ্রাম বন্দরে আমদানি করা পণ্য বোঝাই কন্টেনার ফেলে রাখার প্রবণতা রোধ করতে নতুন ট্যারিফে চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে। আবেদন করব যে আমাদের অবস্থান থেকে যে সংশ্লিষ্ট দপ্তরের কাছে যদি সুযোগ থাকে তার ট্যারিফের ব্যাপারে আরেকটু বিবেচনা করা উচিত। সংকট এড়াতে 12 থেকে 15% ট্যারিফ বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বন্দর ব্যবহারকারীরা, কিন্তু বেড়েছে প্রস্তাবের চেয়ে কয়েক গুণ বেশি। সার্ভিসটা এনশিওর করতে হবে, ইকুইপমেন্ট ফ্যাসিলিটিগুলো বাড়াতে হবে, তাহলে দেখবেন যে আলটিমেটলি বন্দরের যে সেবা, এই সেবাটা আসলে যৌক্তিক হবে। বিশ্বের 100 ব্যস্ততম বন্দরের তালিকায় 68তম স্থানে রয়েছে চট্টগ্রাম বন্দর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বগুড়ার শিবগঞ্জে মা ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুল আওয়াল, সরাসরি যাচ্ছে তার কাছে। জি, বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুরের বটতলা গ্রামে নৃশংসভাবে মা এবং ছেলেকে কুপিয়ে আসলে ধারালো অস্ত্র দিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আমরা এখন পর্যন্ত যেমনটি জানতে পেরেছি যে এই যে শিবগঞ্জ এলাকার সাদুল্লাপুর বটতলা গ্রামে মা রানী এবং তার ছেলে 18 বছর বয়সী ইমরান কলেজ পড়ুয়া শিক্ষার্থী একটি বাড়িতে বসবাস করতেন এবং যেই রানী আসলে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন। তার স্বামী কুয়েত প্রবাসী ইদ্রিস কিন্তু কুয়েতে কর্মরত আছেন এবং তার আরেক কন্যা সন্তান কিন্তু একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুবাদে বগুড়াতেই থাকেন এবং আজ সকালে কিন্তু আসলে স্থানীয়রা বাড়িতে মা এবং ছেলেকে আসলে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় এবং ঘটনাটি পরিবারের সদস্যকে জানালে আসলে পুলিশ খবর পায় এবং ঘটনাস্থলে ইতিমধ্যেই পুলিশ যেই বাড়িটি সেটি কিন্তু ঘিরে রেখেছে এবং সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ইনভেস্টিগেশন পিবিআই এর ক্রাইম সিন কিন্তু ঘটনাস্থলে আসার পরে কিন্তু আসলে লাশ দুটির যেই সুরতাল সহ ও ক্রাইম সিনের যে আলামতগুলো রয়েছে সেগুলো কিন্তু সংগ্রহ করা হবে এবং এর পরপর কিন্তু আসলে লাশ দুটিকে ময়নাতদন্তের জন্য আসলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে দেওয়া হবে এবং প্রাথমিকভাবে যেমনটি আসলে স্বজনরা দাবি করছেন যে যেহেতু ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে দেওয়া হবে এবং প্রাথমিকভাবে যেমনটি আসলে স্বজনরা দাবি করছেন যে যেহেতু ও যেই ওনার হাজবেন্ড এবং যেই ছিলেন মূলত ডাকাতির উদ্দেশ্যে আসলে বাড়ি থেকে একটি মোটরসাইকেল এবং যেই স্বর্ণ ছিল বা নগদ অর্থ ছিল সেগুলো প্রাথমিকভাবে খোয়া গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তো বগুড়া থেকে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম বগুড়া থেকে। মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার 12 দিন পার হলেও ধরাছোঁয়ার বাইরে মূল আসামিরা। নিহতের স্বজনরা 3 জনের নামে অভিযোগ দিলে মামলা রেকর্ডের সময় পাল্টে যায় আসামিদের নাম। পরে অজ্ঞাতদের আসামি করে মামলা রেকর্ড করে। নিরীহ মানুষকে থানায় নিয়ে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। যদিও পুলিশ বলছে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ চলমান। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আপন। 3 সেপ্টেম্বর রাতে ঘরে ঢুকে সৌদি আরব প্রবাসীর স্ত্রী পাখি আক্তারকে একা পেয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। তবে এখনো গ্রেপ্তার হয়নি মূল অপরাধীরা। মাদারীপুরের কালকিনির মাঝেরকান্দি এলাকার সৌদি আরব প্রবাসী সোহাগ হাওলাদারের সঙ্গে চাচা শাহাদাত হাওলাদারের জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এ নিয়ে আদালতে মামলাও চলমান। স্বজনদের অভিযোগ, এরই জেরে 3 সেপ্টেম্বর রাতে সোহাগের স্ত্রী পাখিকে কুপিয়ে হত্যা করে শাহাদাত ও তার লোকজন। পরদিন নিহতের মা শারমিন বেগম বাদী হয়ে 3 জনের নাম উল্লেখ করে কালকিনি থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু মামলা রেকর্ডের সময় অজ্ঞাতদের আসামি করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি নিরীহ মানুষদের থানায় নিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। প্রবাসী এই দেশে নিরাপত্তা নাই। আমি এই প্রবাসী ভাইদের উপলক্ষে বলতেছি যে আমি প্রবাসী, আমার বউরে আমি নিরাপত্তা এই দেশে আমার দিতে পারি নাই। মেয়ের মা 3 জন
অভিযুক্ত বলছে যে আমার মেয়ে সব সময় বলতো তারা তিনজন আমাকে সব সময় হুমকি দেয়, আমার মাইরা ফেলাইবে। পুলিশ আমার যেমনি সেই জায়গায় সই দেন, এই জায়গায় সই দেন, আমি সই দিচ্ছি। এটা থানার থেকে কেমনে বাদ পড়ছে জানি না, যারা নির্দোষী ইচ্ছা করে যারা করছে হ্যাঁ হরানি না করে, আমার হলো নির্দোষী আমাকে হরানি করতে কাগজ ছড়াতে গেছে, সেই জমি থেকে যে আমাকে তিনজন যে আসামি একজনের নামও নেই। এদিকে অভিযুক্ত শাহাদাত হাওলাদারের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি, তবে তার স্ত্রীর দাবি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত নন তারা। আমাকে খামখালি করে দোষ দেয়, আমাকে আগে একটু বাড়ি সমস্যা ছিল জায়গা জমি নিয়ে, কিন্তু আমরা মিড হয়ে গেছি, আমাকে মিল করে দিছে মাতবাররা, একভাবে হারা আছে, আমাকে ভাবে আমরা আছি। মামলায় আসামিদের নাম পরিবর্তন হয়নি জানিয়ে পুলিশ বলছে হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও কাজ করছে। না, এখনো ক্লু পাইনি। আমরা সহ থানা পুলিশ, ডিবি, মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমরা সকলেই কাজ করে যাচ্ছি। মামলাটা অজ্ঞাতনামা আসামি দিয়ে হয়েছে, তো সন্দেহভাজন একজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং তার নাম হচ্ছে জহির, তাকে আমরা বিজ্ঞ আদালতে সুপর্দ করেছি। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে জহির নামে একজনকে গ্রেপ্তার করা হয়, পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। ঝড়ের ঢলে ফুলে ফেপে উঠেছে তিস্তা। দিনাজপুর, কুড়িগ্রাম সহ বেশ কয়েকটি জেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে তলিয়ে গেছে বিভিন্ন ফসলের ক্ষেত। টানা কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে উত্তরাঞ্চলে, এতে তিস্তা ও দুধকুমারের পানি বেড়ে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। এ অবস্থায় আমন ধান ও আগাম সবজি নিয়ে বিপাকে পড়েছে কৃষকরা। ফসল পানিতে তলিয়ে থাকায় লোকসানের শঙ্কায় দিন কাটছে তাদের। অনেকেই কাঁচা ধান কেটে বাড়িতে নিয়ে যাচ্ছেন, তবে এখনও ঘরবাড়িতে পানি না ঢুকলেও আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের মানুষের। এদিকে ব্যারেজের জলকপাট খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টায় কর্তৃপক্ষ। তিস্তা নদীর পানি ঝরি নামে মানে কিছু পানি মানে আবার তলায় গেছে, পানির জোর, পানি খুব হয়েছে, ওই জন্য আমরা ধান কাট পেয়েছি, খুব নদীর মধ্যে যাওয়া হয়েছে ভাঙ্গে, সেজন্য আমরা কাট পেয়েছি, নৌকে নিয়ে যাওয়া যায়। তারা আধা ফাঁকা ধান এলে ক্ষয়ক্ষতি হাজা হয়েছে, এলে আমরা এখন বর্তমানে আমরা নাওটাও নিয়ে যাই, এলে বর্তমানে কিছু আনি আমরা গরু ছাগল খেলে মানুষ। দিনাজপুরে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে, তবে এখন পর্যন্ত বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বিস্তারিত জানাতে সহকর্মী গোলাম নবী দুলাল রয়েছেন পুনর্ভবা নদীর তীরে, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। দুলাল, গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে দিনাজপুরের নদ নদীগুলোর পানি বাড়ছে, তবে বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এই বৃষ্টির কারণে যে ফসল, বিশেষ করে যে আমন, যে এখন আমনের মৌসুম চলছে, কৃষকরা আমন বুনেছেন, এখানে আমরা দেখছি যে আমনের যে ক্ষেতে কিন্তু পানি জমেছে। তারা যেটা বলছেন, যদি এই বৃষ্টিপাত যদি আরো 2-4 দিন কন্টিনিউ করে, তাহলে কিন্তু ফসলের আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এবার দিনাজপুরে 2,59,000 হেক্টর জমিতে আপনার আমনের আবাদ হয়েছে। তবে কৃষকরা যেটা বলছেন যে বৃষ্টির কারণে হয়তো যারা নিচু জমি, দলা জমি, সেই জায়গাগুলোতে আপনার পানি জমে থাকার কারণে কিছুটা হলেও আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে, এই ধরনের আশঙ্কা করছেন কৃষকরা। ইতিমধ্যে দিনাজপুর আবহাওয়া অফিস যোগাযোগ করে তারা যেটা জানিয়েছেন যে বাংলাদেশে মৌসুমী বায়ু সক্রিয় হয়েছে, বিশেষ করে রংপুর বিভাগে মৌসুমী বায়ুর প্রভাব কিন্তু অনেক বেশি। এর কারণে কয়েকদিন যাবৎ অনবরত বৃষ্টি হচ্ছে, কোনো সময় গুড়ি গুড়ি বৃষ্টি, আবার মাঝারি আবার ভারী বৃষ্টিপাতও হচ্ছে। তারা যেটা বলেছেন যে এটা 18 সেপ্টেম্বরের পর থেকে হয়তো কিছুটা হলো বৃষ্টিপাত কমে আসবে, তবে 21 সেপ্টেম্বর পর্যন্ত এই বৃষ্টিপাত অনবরত থাকবে বলে তারা জানিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই পানি আপনার যেভাবে আপনার বৃষ্টি অনবরত যেভাবে হচ্ছে, ওই কারণে কিন্তু আপনার শুধু জমি বা ফসলের ক্ষতি বিষয়টা না, আপনারা যে রাস্তাঘাটের অবস্থা কিন্তু আপনার বেশ করুণ অবস্থা দাঁড়িয়েছে। তো দিনাজপুরের আপনার আবহাওয়া অফিসের তথ্য মতে যে বৃষ্টি আপনার আরো কন্টিনিউ করবে, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড যেটা জানিয়েছেন, দিনাজপুরে আত্রাই, করতোয়া, যমুনা থেকে শুরু করে 7টি যে নদীর পানি, সেই পানি কিন্তু পানি বৃদ্ধি হয়েছে। এই পানি যদি আপনার উজানের ঢেউ বা উজানের ঢল যদি আসে আপনার, তাহলে হয়তো এটা আরো বেশি আপনার পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে সেগুলো হচ্ছে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তো আমার কাছ থেকে সর্বশেষ এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুর থেকে।
স্বর্ণ নিজেই যেন হয়ে উঠেছে সোনার হরিণ। দ্রুত মূল্যবৃদ্ধির দৌড়ে এরই মধ্যে চলে গেছে অনেকের নাগালের বাইরে। বছর ব্যবধানে বিক্রি অর্ধেকে নেমেছে বলে দাবি বিক্রেতাদের। তবে অলংকার হিসেবে বিক্রি কমলেও ব্যক্তি পর্যায়ে বিনিয়োগের মাধ্যম হিসেবে বাড়ছে গুরুত্ব। ব্যাংকসহ আর্থিক খাতের দুর্বলতা যখন ভাবাচ্ছে সঞ্চয়কারীদের, তখনই স্বর্ণে বিনিয়োগকে নিরাপদ হিসেবে দেখছে বাজুস। তবে অর্থলগ্নির আগে বিশ্ববাজারের পূর্বাভাস আমলে নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। অন্তরা সেনের রিপোর্ট। প্রাচীনকাল থেকে অলংকার কিংবা সঞ্চিত সম্পদ হিসেবে কদর ধরে রেখেছে স্বর্ণ। বর্তমানে সবচেয়ে ভালো মানের 1 ভরি স্বর্ণের দাম 1,85,947 টাকা। চলতি বছরের শুরুতেও যার দাম ছিল 1,39,443 টাকা, অর্থাৎ 9.5 মাসে 46,500 টাকা দাম বেড়েছে। বিক্রেতাদের দাবি বছর ব্যবধানে বিক্রি নেমেছে অর্ধেকে। আমরা যদি আগে 5 লাখ টাকা দিনে সেল করতে পারতাম, এখন আমরা সেল করতেছি 2 লাখ টাকা। কেনার ক্ষেত্রে তো সবার শ্বাস বের হয়ে যাচ্ছে। তবে অনেকের কাছে আবার এই ধাতুর ঊর্ধ্বমুখী মূল্য খুলে দিয়েছে নিরাপদ বিনিয়োগের মাধ্যম। কারণ পুরনো স্বর্ণ বিক্রিতে মিলছে ভালো মুনাফার সুযোগ। একটা ফ্যাশনেবল একটা জিনিস, আবার অ্যাসেটও। যাদের হিউজ পরিমাণ টাকা আছে তারা কিনে গোল্ড স্টক করতেছে। গোল্ডটা এখন আপনার বিনিয়োগও করতে পারে। বিক্রেতারাও বলছেন ভালো মানের পুরাতন স্বর্ণ কেউ বিক্রি করলে 17% দাম কমিয়ে কেনেন তারা। এই হিসাবে গেল জানুয়ারির শুরুতে কেনা 1 ভরি স্বর্ণালংকার বর্তমানে বিক্রি করলে লাভ পাবেন প্রায় 15,000 টাকা। আর বিনিময় করে নতুন অলংকার কিনলে 10% অবচয়ের পর প্রায় 28,000 টাকা বাড়বে ব্যবহারকারীর স্বর্ণের দাম। 2 বছর ব্যবধানে 1 ভরি স্বর্ণালংকারে লাভ করার সুযোগ দাঁড়াচ্ছে 56,125 থেকে 69,141 টাকা। অলস টাকা স্বর্ণে বিনিয়োগকে লাভজনক হিসেবে দেখছে স্বর্ণ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি। যারা জুয়েলারি বিজনেসের সাথে ইনভলভ, তারা বিনিয়োগ করে শোরুমের জন্য বা অন্যান্য কিছুর জন্য। তারা কিনলেন, আবার কাস্টমারের কাছে বিক্রি করে দিলেন। এত টাকা ইনভেস্ট করা এখন অনেকের জন্যই বিরাট ব্যাপার। শিল্প খাতের স্থবিরতা আর ব্যাংক সহ আর্থিক খাতের দুর্বলতা যখন উদ্বেগ বাড়াচ্ছে সঞ্চয়কারীদের মনে, তখন মূল্যস্ফীতি আমলে নিয়ে স্বর্ণে বিনিয়োগকে নিরাপদ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরাও। বাংলাদেশ এরকম ইন্টারন্যাশনালি তারা কিন্তু এই শর্ট টার্ম পারচেসের ক্ষেত্রে যেতে পারে, তখন কিন্তু বাংলাদেশের বেশ অনেকটা প্রফিট হবে। বিশেষ করে তখন দেখা যাবে যে আমাদের রিজার্ভের পরিমাণটা বাড়ছে, এবং এটা আরেকটু আগে করা উচিত ছিল। যখন একটু আনস্টেবল হয়ে গেছিল গোল্ড মার্কেট, তখনই বাংলাদেশ আসলে এই জায়গাতে বিনিয়োগ করতে পারতো। বিশেষ করে রিজার্ভের একটা অংশ হয়তো বিনিয়োগে রাখা যেতে পারতো। বাংলাদেশ যে বছর স্বাধীন হয় সে বছর ভালো মানের স্বর্ণের ভরি ছিল 170 টাকা, যা বর্তমানে গিয়ে ঠেকেছে প্রায় 2 লাখে। এই দাম কোথায় গিয়ে ঠেকবে তা এখনো পর্যন্ত বলা না গেলেও পূর্বাভাস বলছে বিশ্ববাজারে আরও বাড়তে পারে স্বর্ণের দাম। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দেশের গ্রামাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়া, বন্যা, নদী ভাঙন সহ নানা প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত হয়ে জীবিকার তাগিদে বিশাল জনগোষ্ঠী প্রতি বছরই আবাসন গড়ছে নগরে। তবে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে এসব মানুষ টিকে থাকলেও দারিদ্রতার বলয় ভাঙতে ব্যর্থ হচ্ছেন। নগরকেন্দ্রিক এসব দরিদ্র মানুষের অধিকাংশই থাকছেন সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের বাইরে। গবেষকদের মতে বিশাল এই জনগোষ্ঠীর পুনর্বাসনে সরকারকে অবশ্যই সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করতে হবে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলামের সাথে রিপোর্ট। রেললাইনের দুপাশে ছাড়াও রংপুর নগরীতে এমন অসংখ্য আবাসন গড়ে উঠেছে যাদের অধিকাংশই নদী ভাঙনের শিকার হয়ে বসতবাড়ি হারিয়েছেন কিংবা কর্মসংস্থানের জন্য গ্রাম থেকে নগরে এসেছেন। বসবাসকারী বেশিরভাগের পেশা সাধারণ শ্রমিক, রিকশাচালক অথবা বাসা বাড়ির গৃহপরিচারিকা। এমন ভাসমান জনগোষ্ঠীর সুনির্দিষ্ট তালিকা না থাকায় থেকে যাচ্ছে সামাজিক সুরক্ষার বাইরে। আমাদের আসলে এ পর্যন্ত এরকম কোনো তথ্য সংগ্রহ করা নাই বা সার্ভে করা নাই, তবে এটা থাকা উচিত বলে মনে হয়। থাকলে আমাদের তাদেরকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়ে আসাটা আমাদের জন্য সহজ হতো বিষয়টা। রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিডের গবেষণা বলছে সামাজিক সুরক্ষার 80% ব্যয় হচ্ছে গ্রামে। 2024-25 অর্থ বছরে মোট সামাজিক সুরক্ষা ব্যয়ের মাত্র 4% নগরের দরিদ্রদের জন্য বরাদ্দ ছিল। ভালো পরিবেশ চাই, ভালো থাকতে চাই, বাচ্চা কাচ্চা মানুষ করতে চাই,
কিন্তু কোনো সুবিধা পাচ্ছি না আমরা। 2-3 ঘন্টা বৃষ্টি হলেই চুরিপট্টি মনে করে ড্রেনের অবস্থা অনেক খারাপ। সবশেষ পরিবার আয়ব্যয় জরিপের তথ্য বলছে 2010 সালে নগরে দরিদ্র মানুষের সংখ্যা ছিল 74 লাখ, যা 2022 সালে বেড়ে দাঁড়িয়েছে 79 লাখে। একই সময়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বেড়েছে 1,33 লাখ থেকে 1,53 লাখে। গবেষকদের মতে বিশাল এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারকে সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে। আগে একটু থাকার ব্যবস্থা যদি নিশ্চিত করা যায়, তারপর ধীরে ধীরে তাদের কারিগরি শিক্ষাতে ইনভলভ করা যায়, তাদেরকে সামান্য প্রশিক্ষণের ব্যবস্থা করে ক্ষুদ্র ঋণ দেয়া যায়, তাহলে কিন্তু তারা আমার কাছে মনে হয় যে ব্যবসাতেও তারা ভালো করতে পারে। গবেষণা বলছে দেশের মোট সুবিধাভোগীর মাত্র 20% নগরে থাকেন। গ্রামে যেখানে 44% পরিবার অন্তত একটি সামাজিক সুরক্ষা সুবিধা পাচ্ছে, শহরে সেই হার মাত্র 24%। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। কাতারের দোহায় হামলার ঘটনায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে আরব ও মুসলিম দেশের নেতারা। দোহায় জরুরি সম্মেলনে সবাইকে ইসরায়েলের বিরুদ্ধে এক হয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। এর মধ্যেই মার্কিন গণমাধ্যম এক্সিওসের প্রতিবেদন বলছে, দোহায় হামলার আগে নেতানিয়াহু ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্পকে পরিকল্পনার কথা জানিয়েছিলেন, যদিও ইসরায়েল কাতারে আর হামলা চালাবে না বলে জানান ট্রাম্প। সৌদি আরব, বাংলাদেশ, ইরান, পাকিস্তান সহ 50টিরও বেশি মুসলিম দেশের প্রতিনিধি অংশ নেন দোহায় আয়োজিত জরুরি সম্মেলনে। অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসির মহাসচিব আশ্বাস দেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কাতারের পাশে রয়েছে সব সদস্য রাষ্ট্র। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন করেছে ইসরায়েল। আরব ও মুসলিম দেশগুলোকে এ বিষয়ে স্পষ্ট ও দৃঢ় অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি। আমাদের ইসরায়েলের আগ্রাসনের পেছনের মূল কারণ মোকাবিলা করতে হবে। 1967 সালের সীমানার ভেতরে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের সমর্থন অবিচল রয়েছে। কেবল নিন্দা করে থেমে গেলে চলবে না। শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কথাকে কাজে পরিণত করতে হবে। সব ধরনের আগ্রাসন ও দখলের প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে আমরা কাতারেরই পাশে আছি। সম্মেলনের সমাপনী ঘোষণায় গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি স্পষ্ট জানায়, সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা অবিভাজ্য। এক দেশ আক্রান্ত হলে সেটি পুরো উপসাগরীয় অঞ্চলের উপর আঘাত হিসেবে বিবেচিত হবে। আরব লীগ, জিসিসি ও ওআইসির শীর্ষ কর্মকর্তারা যৌথ সংবাদ সম্মেলনে কাতারের প্রতি একাত্মতা ঘোষণা করেন। বলেন, এই হামলা শুধু কাতারের সার্বভৌমত্বই লঙ্ঘন করেনি, বরং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উপর সরাসরি হুমকি তৈরি করেছে। সম্মেলনে গৃহীত প্রস্তাবে ইসরায়েলের আগ্রাসনকে কঠোরতম ভাষায় নিন্দা জানানো হয়। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেন, প্রয়োজনে আরও হামলা চালানো হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের পর প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন জানালেও কাতারের উপর হামলা নিয়ে ওয়াশিংটনের ভেতর অস্বস্তি রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। এর মধ্যেই মার্কিন গণমাধ্যম এক্সিওসের প্রতিবেদন বলছে, হামলার আগে নেতানিয়াহু ব্যক্তিগতভাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে এ পরিকল্পনার কথা জানিয়েছিলেন। নাদিম মারজান, সময় সংবাদ। বিশ্ব থেকে অনেকটা আলাদা হয়ে পড়েছে ইসরায়েল, এমন মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তার মন্তব্যকে ব্যর্থ নীতির ফল বলে আখ্যা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। এরই মধ্যে গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশু ও সাংবাদিক সহ একই দিনে নিহত হয়েছেন অন্তত 51 ফিলিস্তিনি। গাজার উত্তর ও পশ্চিম অংশে ইসরায়েলি বিমান বাহিনীর টানা বোমাবর্ষণে ছিন্নভিন্ন হয়ে গেছে জীবন। উপত্যকাটির সর্বোচ্চ আবাসিক টাওয়ারও গুঁড়িয়ে দিয়েছে দখলদাররা। হামলার তীব্রতায় পালিয়ে যাচ্ছে অনেকে। দক্ষিণ গাজায় আশ্রয়ের খোঁজে ছুটছে হাজারো মানুষ। ভয়ে স্কুল থেকে শুরু করে সাতি শরণার্থী শিবির পর্যন্ত খালি করা হয়েছে। অনেকে জানিয়েছেন, ঘরবাড়ি ফেলে খালি পায়ে বেরিয়ে আসতে হয়েছে পুরো পরিবারকে। এদিকে গাজা সিটির আকাশে নজরদারির সময় একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ফিলিস্তিনি ইসলামী জিহাদ। তাদের আল কুদস ব্রিগেড জানায়, খান ইউনিসের আকাশে উঠতে থাকা কোয়াডকপ্টারটি দখলে নিয়েছে তারা। নিজ দেশেও চাপে পড়েছেন দখলদার প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি স্বীকার করেছেন, ইসরায়েল বিশ্ব থেকে অনেকটা আলাদা হয়ে পড়ছে। এ মন্তব্যকে ব্যর্থ নীতির ফল বলে আখ্যা দিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। তার দাবি, নেতানিয়াহুর ব্যর্থতা ইসরায়েলকে তৃতীয় বিশ্বের দেশের পর্যায়ে নামিয়ে আনছে।
ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে রয়্যাল কলেজ অব ডিফেন্স স্টাডিজ থেকে বাদ দেয়া হয়েছে তেল আবিবকে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন গাজায় মানবিক আইন না মানা পর্যন্ত মেনে নেওয়া হবে না। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। এশিয়া কাপে আজ বাংলাদেশের ডু অর ডাই ম্যাচ। সুপার ফোরের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। এ ম্যাচ জিতলেও সমীকরণের নানা মার প্যাচে থাকবে লিটনদের সামনে। তবুও শিষ্যদের উপর আস্থা হারাতে চান না স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। এদিকে টি-20 ফরম্যাটে শক্তিমত্তা আর সাম্প্রতিক পারফরমেন্সে আত্মবিশ্বাসের তুঙ্গে আফগানিস্তান হেড কোচ জনাথন ট্রট। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। সংযুক্ত আরব আমিরাত থেকে সাব্বির মিথুনের ম্যাচ প্রিভিউ। শিরোপা জেতার লক্ষ্য নিয়ে আসা, এরপর সমীকরণের মারপ্যাচ, শূন্য হাতে ফেরা। টাইগারদের এমন গল্প বহু পুরনো, এবার ঘটতে পারে সে গল্পেরই পুনরাবৃত্তি। বাড়ির টিকিট নাকি দুবাই, সেটা ঠিক করার পরীক্ষা বাংলাদেশের সামনে। হতে পারে এটাই এবারের এশিয়া কাপের শেষ ট্রেনিং সেশন। আফগানিস্তানের বিপক্ষে সেরা ক্রিকেট খেললেও অপেক্ষা করতে হবে 18 সেপ্টেম্বর পর্যন্ত। তাকিয়ে থাকতে হবে গ্রুপের শেষ ম্যাচের দিকে। মুশতাক আহমেদ তাই বললেন, আপাতত বিশ্বাস রাখতে। হ্যাঁ, আমরা এখনো বিশ্বাস করি আমরা সুপার ফোরে যেতে পারি। দলের মধ্যে বিশ্বাস থাকাটা গুরুত্বপূর্ণ। খেলোয়াড়, ম্যানেজমেন্ট সবার মধ্যে এই বিশ্বাস রয়েছে। তবে আমার মনে হয় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা ব্যাটিং বিভাগের জন্য বড় চ্যালেঞ্জ। অথচ আফগানিস্তান এখন ক্রিকেটের জায়ান্ট কিলার। সংক্ষিপ্ত ফরম্যাটের ইভেন্টে ফেভারিটও বলা যায়। দলটার কোচ কিছুটা সমীহ করে জানালেন প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, তবে ম্যাচটা জিতবে তারাই। গত কয়েক বছর ধরে দুই দলের মধ্যে অনেকগুলো ম্যাচ হয়েছে। ম্যাচগুলো সবসময় ভালোই হয়েছে। আমরা আবারও একটি ভালো ম্যাচের দিকে তাকিয়ে আছি। চাইবো যেন আমরা এই ম্যাচটা জিততে পারি। দুই দলের এমন পার্থক্যের কারণ কি? কোচিং স্টাফ দায় দিলেন অভিজ্ঞতার অভাবকে, তবে বিশ্বাস রাখেন এই দলটাই এখনো সামর্থ্য রাখে ভালো কিছু করার। ধারাবাহিকভাবেই আফগানিস্তান আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টে ভালো করছে, কিন্তু বাংলাদেশ পারছে না। আমার কাছে এর সবচেয়ে বড় কারণ বলে মনে হয় তারা বাংলাদেশের চেয়ে অনেক বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে। এটা গুরুত্বপূর্ণ। আপনি যখন প্রচুর প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশ নেবেন, তখন অভিজ্ঞতা অর্জন করবেন, যা মোটেও টাকা দিয়ে কেনা যায় না। আফগানিস্তানের সঙ্গে শেষ 5 দেখায় 3টাতেই হেরেছে বাংলাদেশ। তার চেয়ে বড় ব্যাপার, এখনো ঘরের বাইরে রশিদ খানদের এই ফরম্যাটে হারাতে ব্যর্থ লাল সবুজ। বাংলাদেশ দলের সামনে এখন রেকর্ড ভাঙার বিকল্প নেই, এবং রেকর্ড ভাঙার পরেও হয়তো শান্তিতে থাকতে পারবে না। আফগানিস্তানকে হারালেও তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের দিকে। অর্থাৎ এই ম্যাচের ওপরে চাপ তো আছেই, সেই সাথে চাপ বাড়াবে বাংলাদেশ দলের সবশেষ ম্যাচের পারফরমেন্স। সব মিলিয়ে বাংলাদেশ দলের জন্য এশিয়া কাপে সুপার ফোরে ওঠাটা এখন অনেকটাই কঠিন। সংযুক্ত আরব আমিরাত থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।